বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে আর শুনতে থাকুন আজকের গল্প। আমি নিয়ারলাথোটেপ, আমি এগিয়ে আসা মৃত্যু, আমি শেষ, আমি সৃষ্টি। কান পেতে শোনো তোমরা, শূন্যতা কি আমি তোমাদের বলে দেব। আমি তোমাদের বলে দেব। যে সভ্যতার ইতিহাসের মেকি নিরাপত্তায় বাস করে মানুষ, সেই প্রেক্ষাপটে রয়েছে এক জটিলতর বিশালতা। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস, আর আজ শুনবে এইচপি লাভক্রাফটের গল্প অবলম্বনে নিয়ারলাথোটেপ। কখন যে এর শুরু হয়েছিল আমি ঠিক জানি না। সম্ভবত মাস কয়েক আগেরই ঘটনা। হঠাৎ করেই অদ্ভুত একটা অস্বস্তি ছেয়ে গিয়েছিল জগৎ জুড়ে। দুঃস্বপ্নে হানা দেওয়া প্রেতের মতো একটা আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছিল মানুষকে। আমার চোখে আজও সেটা ভাসে। মানুষজনের ফ্যাকাশে মুখ যন্ত্রের মতো ঘুরে বেড়াতো চারিদিকে, একে অন্যকে ফিস ফিস করে শোনাতো বুকের ধুকপুকানি আর ভবিষ্যৎবাণীর কথা। অথচ সে কথা বলেছে কিংবা শুনেছে বলে মুখে স্বীকার কেউ করতো না। মহামারীর মতো একটা ছোঁয়াচে কারণহীন ভয় ছড়িয়ে পড়েছিল চারপাশে। রাতের নক্ষত্র ছড়ানো অন্ধকার আকাশ থেকে বয়ে আসা হিমেল হাওয়া মানুষের হাড়ে কাঁপন ধরাতো। নির্জন জায়গায় একা যেতে ভয় পেত মানুষ। পৃথিবীর ঋতুচক্র হঠাৎই বদলে যাওয়া শুরু করেছিল সে সময়টা। ক্যালেন্ডারের পাতায় শীত পেরিয়ে যাওয়ার সময় গেলেও হেমন্তের ভ্যাপসা কাটবার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। যেন পরিচিত দেবতা বা শক্তিরা প্রকৃতির রাশ তুলে দিয়েছেন কোনো অজানা ভয়াল আসুরিক শক্তির হাতে। ঠিক সেই সময় ইজিপ্টের কোন এক অলিগলি থেকে উদীয়মান নক্ষত্রের মতো বের হয়ে এলেন নিয়ারলাথোটেপ। কে তিনি তা কেউ জানত না। তার শিরায় প্রাচীনকালের রক্ত বইত। অতীতের ফেরাওদের মতো তার রূপ স্বাস্থ্যোজ্জ্বল কিন্তু অশুভ দর্শন। মিশরের চাষাভুষার দল তার সামনে নতজানু হয়েছিল, কিন্তু কেন তা তারা নিজেরাও জানত না। তিনি বলতেন কোনো একটা ডাক শুনে 700 শতাব্দীর ঘুম ভেঙে জেগে উঠেছেন তিনি। সে ডাক এ গ্রহের নয়। তারপর ইজিপ্টের সীমা ছাড়িয়ে আধুনিক বিশ্বে তিনি পা দিলেন। আশ্চর্য কোনো অজানা শক্তি আর মনস্তত্ত্বের কথা শোনাতে শুরু করলেন। কাঁচ আর ধাতুর তৈরি নানা বিচিত্র যন্ত্র কিনে বেড়াতেন। তারপর জুড়ে জুড়ে আরও বিচিত্র কিছু অজানা যন্ত্র তৈরি করে চলতেন। সে যন্ত্রের শক্তি দেখে মানুষ ভয়ে কুঁকড়ে যেত, আর সেই সঙ্গে বেড়ে উঠত তার খ্যাতি। মানুষ একে অন্যকে তার কাছে যেতে বলতো, আর বলতে বলতে নিজেরাই ভয়ে কেঁপে উঠত। যেখানে তিনি পা দিতেন
সে গ্রাম শহর থেকে শান্তি হারিয়ে যেত। ভোর রাতের বাতাসে কেঁপে উঠত দুঃস্বপ্নের চিৎকার। এ দুঃস্বপ্ন ছিল মহামারীর মতো, এমন মহামারী আগে মানুষ কখনো দেখেনি। সেই ভয়ে যেখানে তার পা পড়ত সেখানে ভোর রাতে জেগে উঠে বসে থাকত মানুষের দল। আমাদের এই পুরানো বিরাট শহরে নিয়ারলানহোটেপ যেদিন এলেন, সেদিনটার কথা আমার পরিষ্কার মনে আছে। ততদিনে বন্ধুদের মুখে তার ক্ষমতার কথা আমি বহুবার শুনেছি। অজানা রহস্যময় কোনো জীবনের খবর মেলে নাকি তার কথায়। কাজেই তাকে সামনে থেকে দেখার সুযোগটা আমি হারাতে চাইনি। তার রহস্যটাকে জানবার জন্য কৌতূহলে ছটফট করছিলাম আমি। শুনেছিলাম অন্ধকার ঘরে একটা পর্দার গায়ে ছায়াছবি ফেলে যে ভবিষ্যতের ইশারাগুলো তিনি দেন তার কখনো কেউ দেবার সাহস করেনি। তার কাছে মানুষ এমন অনেক কিছু দেখে, পরিচিত জ্ঞান বিজ্ঞান যার খবর রাখে না। আর এও শুনেছিলাম ইচ্ছে করলে হাত থেকে আসা সর্বগ্রাসী বিদ্যুৎ স্ফুলিঙ্গের রাশি দিয়ে তিনি নাকি মানুষের সেই সব কেড়ে নিতে জানেন, যা থেকে কোনো শক্তি মানুষকে কখনো বঞ্চিত করতে পারেনি। সে রাতে আমি তাকে দেখতে এসেছিলাম। সে রাতটা ভ্যাপসা গরম ছিল, আমার মনে আছে। অনেকে মিলে বড় রাস্তা পেরিয়ে গভীর রাতে তার আস্তানায় পৌঁছেছিলাম। সেখানে একটা লম্বা ঘোরানো সিঁড়ি উঠে গেছে একটা দম বন্ধ করা ঘরে। গিয়ে পৌঁছালাম তখন সে ঘরে পর্দার বুকে সিনেমার মতো ভেসে চলেছে কিছু ছবি। তাতে প্রাচীন ধ্বংসস্তূপের বুকে ঘুরে বেড়ানো ঘোমটা ঢাকা ছায়ামূর্তির দল, ছড়িয়ে থাকা পাথরের চাঙড়ের মধ্যে থেকে উঁকি দেয় হিংস্র হলদেটে মুখের সার, যেখানে উত্তাপ হারিয়ে আবছা হয়ে থাকা সূর্যের চারপাশে ঘুরে চলা পৃথিবী চূড়ান্ত শূন্যতার গর্ভ থেকে উঠে আসা ধ্বংস আর অন্ধকারের ধরার সঙ্গে শেষ যুদ্ধ করে চলে। তারপর হঠাৎ মন্ত্রমুগ্ধ দর্শকদের লক্ষ্য করে তার হাত থেকে উঠে আসে বিদ্যুৎ স্ফুলিঙ্গের রাশ। উদ্ভট কালো ছায়ার দল যেন জীবন্ত হয়ে উঠে এসে আশ্রয় নিতে চায় আমাদের মাথার উপরে থাকা বিদ্যুৎ পৃষ্ঠের উপর। আমি স্বীকার করিনি যে আমি ভয় পেয়েছি। দুহাত তুলে চিৎকার করে উঠেছিলাম, ঠক চোর, স্ট্যাটিক ইলেকট্রিসিটির ভেলকি দেখিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না তুমি। সাহস পাবার জন্য আমার গলার সঙ্গে গলা মিলিয়েছিল সে ঘরের অনেক লোকই। এটা চোরে ভণ্ড শুনে নিয়ারলানহোটেপ আমাদের তাড়িয়ে দিলেন সে ঘর থেকে। পথে নেমে এসে আমরা একে অন্যকে ভরসা দিয়ে বললাম, কিচ্ছু বদলায়নি, আমাদের শহর যেমন ছিল তেমনই তো রয়েছে। হ্যাঁ, বাদ দাও তোর কথা। আর ঠিক সেই সময় আমাদের শহর জুড়ে ইলেকট্রিসিটির আলো ঝাপসা হয়ে এলো। আমরা ইলেকট্রিসিটির কারখানাকে গালাগালি দিলাম। আকাশে চাঁদ ছিল, শহর জুড়ে যেন ঢাকা দিয়ে দিয়েছিল শোকচেটে অন্ধকার। আমার মনে হয় সে আলো বেয়ে কিছু একটা নেমে আসছিল আমাদের ওপর, সেটা আমরা বুঝতে পারছিলাম। সে আলোকে ভরসা করে পথ চলতে গিয়ে
আমরা নিজেদের অজান্তেই কটা আলাদা আলাদা দলে সাজিয়ে ফেলেছিলাম নিজেদের। কেমন যেন মনে হচ্ছিল কোথাও যেতে হবে আমাদের, তা আমাদের জানা, কিন্তু আমাদের অবচেতন মনের সেই ঠিকানা ভাবার সাহস ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের চোখের সামনে বদলে যাচ্ছিল আমাদের চেনা জগৎটা, যেন সময়ের পথ ধরে দ্রুত এগিয়ে চলেছে সব কিছু। চাঁদের আলোয় পথের পাথরের গাঁথুনিকে ভেঙে মাথা জাগিয়ে উঠছিল উজ্জ্বল ঘাসের দল। তাদের ভিড়ে ঠেকে যাচ্ছিল ট্রাম লাইনে চং ধরে উঠতে থাকা ভগ্নাবশেষ। এক জায়গায় দেখি একটা গোটা ট্রাম কাত হয়ে ভেঙে পড়ে আছে, তার গারদহীন জানলা দিয়ে ঢুকে গেছে চাঁদের শোকচিটে আলো। দিগন্তের দিকে চোখ ফেলে দেখেছিলাম নদীর ধারে মাথা উঁচোনো ঘড়িটাও উধাও। তার আগে অন্য একটা টাওয়ারের মাথাও তখন ধ্বংস হয়ে পড়ছিল। তার খানিক আগে অন্য একটা টাওয়ারের মাথাও তখন ধসে পড়ছিল একটু একটু করে। কোনো অদৃশ্য হাতে আমাদের এক একটা দলকে কোনো অদৃশ্য হাত যেন টেনে নিয়ে যাচ্ছিল এক একটা আলাদা দিকে। দেখতে দেখতে একসার মানুষ বাঁদিকের একটা সরু গলির মধ্যে হারিয়ে গেল। অন্ধকারে সেদিক থেকে ভেসে আসা একটা মৃদু কুয়ানির মতো শব্দ শুধু ভেসে রইল হেমন্ত রাতের দম বন্ধ করা ভ্যাপসা বাতাসে। আর একটা দল ততক্ষণে মুখ ঘুরিয়েছে আগাছায় ছেয়ে থাকা একটা সাবুয়ের দিকে। তাদের উন্মাদ অট্টহাসির শব্দে রাতের আকাশ বাতাস কেঁপে উঠছিল বারবার। আমি যে দলটায় ছিলাম সেটাকে খানিক বাদে শহরের সীমানা ছাড়িয়ে খোলা প্রান্তরে টেনে আনা হলো। তার নিষ্ফলা জমির বুকে পা দিতেই গরমের বদলে তীব্র ঠান্ডার একটা ঝলক এলো গায়ে। চারপাশে তাকিয়ে আমি দেখতে লাগলাম আমাদের ঘিরে ঘন হয়ে উঠেছে বরফ। বরফের গায়ে পিছলে আসা ছুরির মতো চাঁদের আলো। তীব্র হাওয়ার ধাক্কা সে বরফকে ঠেলে নিয়ে চলেছিল দূরে একটা অন্ধকার গহরের দিকে। আমাদের দলটা সার বেঁধে যেন স্বপ্নের মধ্যে হেঁটে চলছিল সেই গহরের দিকে। সবজেটে আলোয় মোরা ঘন বরফের দুনিয়ায় গহরটাকে একটা হিংস্র অন্ধকারের ফাটলের মতো লাগছিল, যা অপেক্ষা করে আছে শুধু আমাদের জন্য। সেদিকে তাকিয়ে নিঃসীম আতঙ্কে স্থির হয়ে যাচ্ছিল আমাদের পায়ের চলার গতি। কিন্তু আমরা দাঁড়িয়ে নই, দ্রুত এগিয়ে যাচ্ছি গহরের দিকে। একে একে গহরের মধ্যে হারিয়ে যাচ্ছে আমার সঙ্গীরা। বহুদূর থেকে প্রতিধ্বনিত হয়ে উঠে আসা কালের আর্তনাদের আওয়াজ বাতাসে তীর তীর কাঁপন জাগাচ্ছে। প্রাণপণে নিজের এগিয়ে চলা আটকাতে চাইছিলাম আমি, কিন্তু সেই অমোঘ টানকে রোখবার শক্তি আমার ছিল না। খানিক বাদে সে অদৃশ্য আকর্ষণের সঙ্গে যুদ্ধ করার পর আমার হারিয়ে যাওয়া সঙ্গীদের ডাক শুনেই যেন আমি সেই সব অতিকায় বরফের স্তূপের কাবে ভেসে গেলাম। তারপর হারিয়ে গেলাম অন্ধকারের সেই পাতালের ঘূর্ণিপাকে। জ্ঞান হারিয়ে স্বপ্ন দেখছিলাম কি, অথবা সজ্ঞানে ছিলাম জানি না, ঈশ্বর জানেন।
অদৃশ্য কোনো হাতের বাঁধনে বন্দি একটা অসুস্থ ছায়া শরীর যেন ভেসে গিয়েছিল পচন ধরা সৃষ্টির অন্ধকার দুনিয়াবে। সেখানে অসংখ্য মৃত দুনিয়া ভিড় করে আসে। তাদের শরীরে ঘাসের মতো হাজারো শহরের ধ্বংসস্তূপের স্বাক্ষর। তাদের ঘিরে নক্ষত্রের আলোকে ম্লান হয়ে পাকিয়ে থাকা শ্মশানের চিতাভস্ম মেশা বাতাস। সে বাতাসে ভেসে যায় দানবিক অস্তিত্বদের ছায়া প্রেতের দল। আলো আধারিতে মাখা মহাশূন্যের বুক থেকে ভেসে আসা ভাসমান পাথরের স্তূপের গায়ে গড়ে ওঠা দেবতাদের মন্দিরের সার। সৃষ্টির সেই সমাধি ক্ষেত্রের বুক দিয়ে ভেসে যেতে যেতে কানে এসেছিল কলাতীত দুনিয়ার চেতনার অগোচরে কোনো অন্ধকার গ্রহ থেকে বয়ে আসা শব্দ। একঘেয়ে বাঁশির সুর, বোধের কোনো মন্ত্র উচ্চারণের একটানা আওয়াজ। তার তালে তালে দিগন্ত জুড়ে ধীরালয়ে ছন্দহীন নিচে যায় অতিকায় নিরাকার অন্তিম ঈশ্বরের দৃষ্টিহীন চেতনার এক মুখ দানবের দল, যাদের আত্মার আরেক নাম নিয়ার লাঠোটেপ। লাঠোটেপ। শেষ হলো আমাদের আজকের গল্প, এইচপি লাভক্রাফটের গল্প অবলম্বনে নিয়ার লাঠোটেপ। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধার এবং বিভিন্ন চরিত্রে আমি অর্পণ। এইরকমই আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলস চ্যানেলকে।